আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে কথা বলতেই হবে একটি বিষয় নিয়ে। গতকাল শেখ হাসিনার রাজনীতি নিয়ে বাংলাদেশের বাঙ্গু মিডিয়া যেভাবে সংবাদ প্রকাশ করেছে, ইন্ডিয়ার একটি প্রসিদ্ধ গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র ধরে আজকে আরেকবার একটি ভিডিও করতেই হবে শেখ হাসিনার ভারতে যে সুদৃঢ় অবস্থান সেটি নিয়ে, ভারতের বিস্ফোরক সিদ্ধান্ত শেখ হাসিনাকে নিয়ে। আপনারা দেখছেন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল। আমি সাজ্জাদ কাদির বাংলাদেশ ও ভারতের সমস্ত দর্শককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংবাদ বিশ্লেষণে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে 2024 সালের 5 অগাস্টের পর থেকে যে বড় ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তন এসেছে তা কিন্তু এখনো থিতু হয়নি। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের পররাষ্ট্র নীতি এবং শেখ হাসিনার অবস্থান নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মনে কৌতূহলের শেষ নেই। ঠিক এমনই এক উত্তপ্ত পরিস্থিতিতে ভারতীয় সংসদীয় কমিটির একটি বিস্ফোরক ও চাঞ্চল্যকর সুপারিশ সামনে এসেছে। ভারতের প্রখ্যাত কূটনীতিক ও সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে পরিচালিত এই উচ্চ পর্যায়ের সংসদীয় কমিটি ভারতের কেন্দ্রীয় সরকারকে শেখ হাসিনার অবস্থান, বাংলাদেশের বর্তমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে বেশ কিছু স্পষ্ট ও সরাসরি বার্তা দিয়েছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা এই সংসদীয় কমিটির রিপোর্টের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। শেখ হাসিনা ভারতে থাকার আইনি ও কূটনৈতিক ভিত্তি কি, তিনি কি ভারতে বসে রাজনীতি করতে পারবেন, আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত ঠিক কতটা উদ্বিগ্ন, সম্পূর্ণ সত্য এবং নিখুঁত তথ্য জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শকের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারত শেখ হাসিনাকে ঠিক কি মর্যাদায় তাদের দেশে রেখেছে। চলুন সংসদীয় কমিটির সুপারিশ থেকেই শুরু করা যাক। শশী থারুরের নেতৃত্বাধীন ভারতের সংসদীয় কমিটি ভারতকে একটি সুস্পষ্ট পরামর্শ দিয়েছে। তারা বলেছে, ভারত সরকারের উচিত শেখ হাসিনাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় একজন সম্মানিত অতিথি হিসেবে নিজ দেশে রাখা এবং তার সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু এর পেছনে কূটনৈতিক বা সাংস্কৃতিক যুক্তিটাকে এখানে উঠে এসেছে ভারতের প্রাচীন কালচার বা ঐতিহ্যের কথা, যাকে বলা হয় অতিথি দেব ভব। ভারতের পররাষ্ট্রনীতির এক প্রাচীন ও মৌলিক সংস্কৃতি হলো বিপদে পড়া রাষ্ট্রপ্রধান বা পরিচিত ব্যক্তিদের আশ্রয় ও নিরাপত্তা দেওয়া। সংসদীয় কমিটি ভারতের এই প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে বজায় রেখে বিপদে পড়া শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়ার এই রাষ্ট্রীয় নীতিকে সাধুবাদ জানিয়েছে এবং জোর সমর্থন করেছে। তবে এখানে একটি অত্যন্ত সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। কমিটি কিন্তু স্পষ্ট করে উল্লেখ করেছে যে ভারত সরকার শেখ হাসিনাকে ভারতে বসে কোনো ধরনের প্রকাশ্য রাজনৈতিক সভা, মিছিল বা কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ দিচ্ছে না এবং দেবেও না। অর্থাৎ রাজনৈতিকভাবে তিনি সম্পূর্ণ নিষ্ক্রিয় বা সাইলেন্ট মোডে থাকবেন। এখন আপনারা প্রশ্ন তুলতে পারেন, শেখ হাসিনা তো মাঝে মধ্যে ফেসবুকে এবং বিভিন্ন মাধ্যমে বার্তা দিচ্ছেন বা দলীয় কথা বলছেন, তবে কিভাবে ভারত এটাকে ছাড় দিচ্ছে? এখানে সংসদীয় কমিটি ভারতের মূলনীতি ব্যাখ্যা করে বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। ব্যক্তি পর্যায়ে নিজের মত প্রকাশ করা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে ভারত সরকার সাধারণভাবে কোনো ব্যক্তির ওপর সরাসরি হস্তক্ষেপ করে না। উদাহরণস্বরূপ তারা এখানে প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের কথা উল্লেখ করেছেন। তসলিমা নাসরিন যেমন ভারত সরকারের আশ্রয় থেকে নিজের মতামত প্রকাশ করতে পারেন, ঠিক তেমনি শেখ হাসিনার ক্ষেত্রেও ব্যক্তি পর্যায়ের সামাজিক মাধ্যম ব্যবহার বা সমবেদনা প্রকাশের বিষয়টিতে ভারত সরকার কোনো কঠোর হস্তক্ষেপ করছে না। তবে প্রাতিষ্ঠানিক বা প্রকাশ্য রাজনৈতিক প্ল্যাটফর্ম তিনি ব্যবহার করতে পারবেন না। স্বাভাবিকভাবে একটা ভিন্ন দেশে বসে রাজনীতি করা যায় না। বাংলাদেশে যদি কোনো ভারতীয় আশ্রয় নেন এবং তিনি বাংলাদেশে বসে ভারতের রাজনীতি করতে পারেন না, এটি স্বাভাবিক, এটি স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। এখানে প্রশ্ন আসছে যে শেখ হাসিনা তো আসলে
ভারতে বসে রাজনীতি করছেন না, তিনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস চালাচ্ছেন। আপনাদের মনে থাকবার কথা, গত বছর থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের ইউনুস সাক্ষাৎ করেছিলেন এবং সাক্ষাতে নরেন্দ্র মোদীকে সরাসরি বলেছিলেন যে আপনার দেশে বসে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় কার্যক্রম করছে কিংবা বক্তব্য পেশ করছে সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম সোজা সাপটা মুখের উপর জবাব দিয়েছিলেন যে এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, সোশ্যাল মিডিয়া তার ব্যক্তিগত মতামত প্রকাশের জায়গা, সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না এবং আজও ভারত সেটি বজায় রাখছে। সম্মানিত দর্শক, ভারতের এই সংসদীয় কমিটির রিপোর্টে কেবল শেখ হাসিনার অবস্থানই সীমাবদ্ধ ছিল না, বরং 2024 সালের 5 অগস্টের পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা তাদের চরম উদ্বেগের কথা জানিয়েছে। প্রথমে যে বিষয়টি ভারতের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হলো বাংলাদেশে জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান। 5 অগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের কারাগারগুলো থেকে যেসব সাজাপ্রাপ্ত শীর্ষ জঙ্গি ও চরমপন্থীরা মুক্তি পেয়েছে এবং বর্তমানে তাদের যে প্রকাশ্য তৎপরতা বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে ভারতের সংসদীয় কমিটি গভীর ও তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। সীমান্ত নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এটিকে তারা বড় হুমকি মনে করছে। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধের ইতিহাস লঘু করার প্রচেষ্টা। 71-এর মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে বিকৃত বা লঘু করার যে অপচেষ্টা দেখা যাচ্ছে এবং একই সাথে বাংলাদেশে প্রতিদিন যেভাবে ভারত বিরোধী মনোভাব ও সেন্টিমেন্ট উস্কে দেওয়া হচ্ছে তা নিয়ে তারা ভীষণ উদ্বিগ্ন। তৃতীয় এবং অত্যন্ত স্পর্শকাতর বিষয় হলো সংখ্যালঘুদের ওপর অনাকাঙ্ক্ষিত নিপীড়ন। বাংলাদেশে অবস্থানরত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, তাদের ঘরবাড়ি এবং উপাসনালয় ভাঙচুর এবং নির্যাতনের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। সংসদীয় কমিটি বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন দ্রুত এ বিষয়ে বর্তমান বাংলাদেশের সরকারের সাথে উচ্চ পর্যায়ে সরাসরি কথা বলে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে। এখন আসা যাক বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে ভারতের এই বিশেষ কমিটি কি ভাবছে। এখানে সংসদীয় কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক তত্ত্ব পেশ করেছে, যাকে বলা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। সংসদীয় কমিটি মনে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদী গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে হলে অন্তর্ভুক্তির সংস্কৃতি বা দেশের সব প্রধান রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে রাজনীতি ফেরানো অত্যন্ত জরুরি। কোন একটি বড় রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগকে যদি রাজনীতি থেকে সম্পূর্ণ নিষিদ্ধ বা বাদ দিয়ে রাখা হয় তবে তা বাংলাদেশের গণতন্ত্রের স্থিতিশীলতার জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। একই সাথে ভারত তাদের কূটনৈতিক পেশাদারিত্ব বজায় রেখে জানিয়েছে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া নতুন নির্বাচন এবং পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে অর্থাৎ বিএনপি সরকার বা তারেক রহমানের নেতৃত্বের বিভিন্ন পদক্ষেপকে ভারত সাধুবাদ জানাচ্ছে এবং স্বাগতম জানাচ্ছে। কিন্তু পাশাপাশি তারা এই বার্তাও স্পষ্ট করেছে যে নতুন সরকারকে অবশ্যই সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করা এবং উগ্রবাদ ও জঙ্গিবাদী শক্তির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি বা কঠোর পদক্ষেপ নিতে হবে। ভিডিওর এই শেষ অংশে আমরা আলোচনা করব অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় নিয়ে। শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেই চরম বিষয়টিও কিন্তু ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে দেওয়া এই মৃত্যুদণ্ডের রায়ের আইনগত ও কূটনৈতিক প্রভাব কি হতে পারে তা বিশ্লেষণ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে শশী থারুরের এই কমিটি। অর্থাৎ পুরো বিষয়টি এখন ভারত সরকারের পররাষ্ট্র দপ্তরের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। ভারতের সংসদীয় কমিটির এই রিপোর্ট বিশ্লেষণ করলে এটা স্পষ্ট বোঝা যায় যে ভারত একদিকে যেমন তাদের প্রাচীন নীতি অনুযায়ী শেখ হাসিনাকে সুরক্ষা ও রাষ্ট্রীয় সম্মান বজায় রেখে আশ্রয় দিয়ে যাচ্ছে, অন্যদিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা, জঙ্গিবাদ ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে
তীক্ষ্ণ নজর রাখছে। বাংলাদেশ ও ভারতের এই মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক সম্পর্কের সমীকরণ ভবিষ্যতে কোন দিকে মন নেয় তা সময়ই বলে দেবে। আমরা নিশ্চয়ই সেটি সময়ের হাতেই ছেড়ে দিতে চাই। একই সাথে এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। 2 বছর ধরে আমাদের রাষ্ট্রপতি পদ নিয়ে সাসপেন্স ক্রমশ বাড়ছে। দেশে যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে সেখানে কার্যত রাষ্ট্রপতির কোনো গুরুত্ব নেই। তাকে সবকিছুই প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হয়। এটা একটি অলংকারিক পদ। তো এই অলংকারিক পদ হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতির কতগুলো অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে, তাৎপর্য রয়েছে, এবং ইন টাইম অফ ক্রাইসিস সে ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। সে জরুরি অবস্থা জারি করতে পারে, সেনাবাহিনী প্রধানকে এবং যাকে বলা হয় প্রধান বিচারপতিকে আইনের আওতায় আনতে পারে। যে কোনো ফাঁসির আসামিকে, যদিও প্রধানমন্ত্রীর বা আইন মন্ত্রণালয়ের সুপারিশে, প্রধানমন্ত্রীর সুপারিশে হয়, তারপরও যে কোনো ফাঁসির আসামিকে দণ্ড মকুব করে দেওয়া তার অধিকারের মধ্যে পড়ে। এবং এই কাজগুলো সবসময় যে নিয়ম মেনে হয়, নট লাইক দ্যাট। এই পদে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসেছেন, তারা কেবলমাত্র ফিতা কেটেছেন আর ওই বঙ্গভবনের বলয়ের বাইরে যেতে পারেননি। কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেমন এই পদটি ব্যবহার করে বঙ্গবন্ধু, তারপর জিয়াউর রহমান, হুসেন মোহাম্মদ এরশাদ তাদের ক্ষমতার চূড়ান্ত রূপ তারা দেখিয়েছেন। আবার দেখা গেল যে এই পদে কার্যত অলংকারিক, কিন্তু অলংকারিক থাকা সত্ত্বেও কিছুটা হলেও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যতদিন এই পদে ছিলেন সেখানে তার ওই পদের কিছু অনন্য বৈশিষ্ট্য তিনি রেখে গেছেন। আবার ক্রাইসিস মোমেন্টে বিএনপির জমানাতে যখন সেনাপ্রধান জেনারেল নাসিমের সঙ্গে সরকারের দূরত্ব চরমে, ঠিক সেই সময়টিতে আব্দুর রহমান বিশ্বাস যে সাহস নিয়ে, শক্তি নিয়ে সেনাপ্রধানকে পদচ্যুত করলেন, ঠিক সেম কাজটি কিন্তু ইয়াজউদ্দিন আহমেদ করতে পারতেন, তার সে অধিকার ছিল। আবার সেম কাজটি শাহাবুদ্দিন চুপ্পু করতে পারতেন, একই কাজটি আরো অনেকে করতে পারতেন, কিন্তু সেই আব্দুর রহমান বিশ্বাসের মতো বিশ্বাসযোগ্যতা সবার মধ্যে ছিল না। আবার ধরুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রূপে যারা আসছেন, এই প্রধান ব্যক্তি রূপে অনেকে অনেক কাজ করে গেছেন, কিন্তু বিচারপতি হাবিবুর রহমান যে সাহস দেখিয়েছেন, শক্তি দেখিয়েছেন, এটি বাংলাদেশের ইতিহাসে অনন্য। এবং আমরা যতদিন এই বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থার কথা স্মরণ করব, ঠিক ততদিন বিচারপতি হাবিবুর রহমানের কথা আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব। ইট মিনস প্রধানমন্ত্রী হন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, সংসদের বিরোধী দলীয় নেতা হন, কিংবা একজন সিম্পল সাধারণ এমপি হন, ডাজ নট ম্যাটার। আপনার যদি দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, তাহলে এই পদগুলো, মানে এই সকল পদগুলো ন্যাশনাল পদ, মানে জাতীয় পদ। আপনি একজন মেম্বার অফ পার্লামেন্ট হলেন, এ সিঙ্গেল মেম্বার অফ পার্লামেন্ট, তিনি ওই পার্লামেন্টে বসে এমন কিছু কাজ করতে পারেন তার এলাকার জন্য, জাতির জন্য, এমন কথা বলতে পারেন যেটি ইতিহাস হয়ে থাকে। অন্যান্য পদগুলোর কথা বললাম, মন্ত্রী ক্ষেত্রে প্রযোজ্য, সংসদ নেতার ক্ষেত্রে প্রযোজ্য, স্পিকারের ক্ষেত্রে
প্রযোজ্য। এখনো স্পিকার বলতে আমরা যেভাবে হুমায়ুন রশিদ চৌধুরীকে বুঝি, স্পিকার বলতে যেভাবে শামসুল হুদা চৌধুরীকে বুঝি এরশাদের জমানাতে এবং শেখ হাসিনার জমানাতে, সে অনন্য একটা প্রাণবন্ত সংসদ তারা উপহার দিয়ে গেছেন জাতিকে। আবার সংসদ নেতা বলতে সংসদকে জমিয়ে রাখার ক্ষেত্রে মুসলিম লীগ বলেন আর প্রেসিডেন্সিয়াল ফর্মের আন্ডারে সংসদ বলেন, যাই বলেন, শাহ আজিজুর রহমানের মতো এত চৌকুর ভাবে বাংলাদেশে অন্য কোনো নেতা সংসদ পরিচালনা করতে পারেননি। তো এই কারণে কি হলো যে এখন ঘুরে ফিরে এই রাষ্ট্রপতির পদটি বারবার আলোচনায় আসছে। এই কারণে যে শেখ হাসিনা যে বিশ্বাস এবং ভরসা করে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে ওই পদে বসিয়েছিলেন, এটা শেখ হাসিনার জমানাতেই তার সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। ফলে সেই বিশ্বাস এবং ভরসা শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে তিনি পাননি। আর তাদের মধ্যে এমন একটা দূরত্ব, প্রথম দিকে তো ভালোবাসা এমন পর্যায়ে ছিল যেটা আনবিলিভেবল, আর শেষের দিকে মানে শেখ হাসিনা যখন চলে গেলেন তার আগে সম্ভবত তাদের মধ্যে কথাবার্তা মুখ দেখা দেখিও বন্ধ ছিল। তো এই গত 2 বছরে সেই রাষ্ট্রপতির হাত দিয়েই এমন সব কাজকর্ম হয়েছে, যেমন শেখ হাসিনার পদত্যাগপত্র নেই। তো কোনো পদত্যাগপত্র নেই যে রাষ্ট্রপতি বলেছেন, আবার সেই রাষ্ট্রপতি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তারপর শেখ হাসিনা পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র তার হাতে আছে, তারপরও তিনি সেইগুলোকে মূল ডকুমেন্ট এভিডেন্স রেখে বাকি কাজগুলো করে নিয়েছেন। ফলে সেই শেখ হাসিনার পদত্যাগ থেকে আজ পর্যন্ত সবকিছু, আজকের এই নির্বাচন, সংসদ, সবকিছু মানে একটা প্রশ্নের মধ্যে, একটা ব্র্যাকেটের মধ্যে আছে। তো এক্ষেত্রে রাষ্ট্রপতি, রাষ্ট্রের যারা কর্মকর্তা সবাই যদি ঠিক একটা যাকে বলে ওই ধরনের একটা মেধা নিয়ে, মননশীলতা নিয়ে, সাহস নিয়ে, শক্তি নিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করতেন, তাহলে আজকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এবং এই সমস্যার প্রেক্ষিতে আগামী দিনগুলোতে অনেকের জন্য যেভাবে ফাঁসির দড়ি চোখের সামনে ঝুলছে, এরকম অনিশ্চয়তা তৈরি হতো না। এই কারণে কি হলো, এই যে এইবার যে রাষ্ট্রপতির পদত্যাগ এবং সেই পদে নতুন কাউকে দেওয়ার ক্ষেত্রে বিএনপিকে খুবই সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। চুপ্পু সাহেবের বিদায় এবং এর প্রেক্ষিতে সবার আগে যে নামটি এসেছিল সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন সরকারের ভাবসাব দেখে মনে হচ্ছে তারা ইউনূসের যে রাষ্ট্রপতি পদের সম্ভাব্যতা এটা একেবারে 0%। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের যে একটা বিরোধ ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাদের সঙ্গে কৌশল করেছেন, আর তার জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তারা একটা কৌশলের মধ্যে ফেলেছেন, এটা স্পষ্ট হয়ে গেছে। সরকারি দলের নেতারা বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশন দিতে চায়নি, নির্বাচনে বিএনপিকে ধোঁকা দিতে চেয়েছিল, তার ইচ্ছা ছিল এনসিপি জামাতকে ক্ষমতায় আনা এবং ক্ষমতাকে প্রলম্বিত করা। কাজেই সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছলে বলে কৌশলে বিএনপি বাধ্য করেছে, কাজেই তার সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট নেই। একই সঙ্গে রাজনীতিতে এনসিপির সঙ্গে জামাতের সঙ্গে যে সকল সমঝোতা হয়েছে, কথাবার্তা হয়েছে, এটাকে বিএনপি এখন চাণক্য নীতি হিসেবে প্রচার করছে। আর ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর জামাত, এনসিপি তারা প্রাণান্ত চেষ্টা করছে তাদের সঙ্গে যে সমঝোতাগুলো হয়েছে সেইগুলোর ব্যাপারে সরকারকে চাপ দেওয়ার জন্য, এবং সেই চাপের প্রেক্ষিতে 2026 সনের জুলাই মাস শেষ হতে চললো এবং এই সময়টাতে সারা বাংলাদেশে রীতিমতো একটার পর একটা অঘটন ঘটে চলেছে। আর ঠিক সেই সময়টাতে রাষ্ট্রপতির পদ আপাতত বা কার্যত খালি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পর সম্ভাব্য যে নামটি শোনা গিয়েছিল তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল পত্রিকায় BDNews.com এর মতো
বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টালে যখন খবর এলো, তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ভদ্রলোক মানুষ, কার্যত তিনি বা দৃশ্যত তিনি আসলে বিব্রত হলেন। এই কারণে আমরা খবর করে দিয়েছি, এমন খবর যে দলের নীতি নির্ধারকরা বসেছিলেন এবং সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের মধ্য থেকেই কাউকে রাষ্ট্রপতি বানানো হবে এবং তিনি হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তিনি বললেন যে এটা নেহায়েতি গুঞ্জন, তিনি আর এগোননি। এবং এই ধরনের বিষয় অনেকের জন্য বিব্রতকর। মধ্যে একবার বর্ষিয়ার নেতা আলতাফ হোসেন চৌধুরী সম্পর্কে খবর আসলে তিনি স্পিকার হচ্ছেন, লোকজন ফুলের মালা নিয়ে মানে রীতিমতো একেবারে প্রস্তুত হয়ে আছে। অনেকে আমার সাথে ওনার সাথে খুব ভালো খাতির, আমিও চিন্তা করলাম যে ওনাকে একটা টেলিফোন করে কংগ্রাচুলেশন জানাই। তো যাই হোক, পরে আর কিছু হলো না, উনি নিজের টেলিফোন করলেন। তার মনে হচ্ছে স্যার আপনি ফোন করেছেন, আমি তো লজ্জায় ফোন করিনি, বিকজ আপনার তো হলো না। আমার ধারণা ছিল আপনি হবেন, হওয়ার পরে আমি একসাথে ফুলের মালা নিয়ে আপনার ওখানে যাব, মিষ্টি নিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, উনিও খুব রসিক মানুষ, উনিও বললেন হ্যাঁ রনি, আমি তোমার অফিসে বা বাসায় যাব এবং কনুই দিয়ে তোমার ঘরের কলিং বেল টিপবো। আমি তো অবাক হয়ে গেলাম, কনুই কেন? তো বলি আরে বুঝো না, আমি 2 হাতে মিষ্টি নিয়ে যাব, 2 হাতে মিষ্টি নিয়ে যাব। তো যার জন্য সেই মিষ্টি থাকা অবস্থায় তো আমি সেই কলিং বেল টিপতে পারবো না, এই জন্য কনুই দিয়ে কলিং বেল টিপবো। দুজন হাসাহাসি করলাম, আরো অনেক কথাবার্তা বললাম। তো এইরকম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে প্রযোজ্য যে তাকে নিয়ে যে ধরনের প্রচার হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে, আলোচনা হচ্ছে, যদি এটি শেষ অবধি না হয় তাহলে এই ভদ্রলোক জীবন সায়ান হয়ে এসে এক ধরনের বিরূপ পরিস্থিতিতে পড়বেন। এই জন্য তিনি বলছেন এটা নেহায়েত গুঞ্জন। অন্যদিকে যেটা হলো যে তাহলে কে হবেন? মানুষ তার স্বাভাবিকভাবে যেটা কল্পনা করে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ সাহেব, মঈন খান, নজরুল ইসলাম খান, ওনাদের নাম সঙ্গত কারণে সিনিয়র হিসেবে চলে আসে। কিন্তু ইতিমধ্যে দলের যারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই মুহূর্তে সরকারে যারা খুবই কর্তৃত্ববাদী, তারা সবাই তারেক রহমান সাহেবের সমবয়সী অথবা তার সে বয়সে ছোট, কিন্তু তার সঙ্গে অসাধারণ সুসম্পর্ক স্থাপন করেছেন তারা বিগত দিনগুলোতে। অনেকে বাংলাদেশে ছিলেন, অনেকে তার সঙ্গে লন্ডনে ছিলেন। এই যে তাকে কেন্দ্র করে তার যে কিচেন ক্যাবিনেট, এবং কিচেন ক্যাবিনেটের সঙ্গে সঙ্গে কিচেন ক্যাবিনেট ঢুকতে পারেন না কিন্তু ক্যাবিনেটের বাইরে থাকেন এরকম অনেকে, তাদেরকে আপনি ধরে নিতে পারেন সরকারের তরুণ তুর্কি। এই যারা তরুণ তুর্কি তারা সবাই মনে মনে চাচ্ছেন, বাস্তবে চাচ্ছেন, নিজেরা কানাঘুষা করছেন, এমনকি হয়তো প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন বা চাপ দিচ্ছেন যে রাষ্ট্রপতি পদে তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানকে নিয়োগ দেওয়া হোক। যুক্তি, আর যদি বেগম জিয়া জীবিত থাকতেন তাহলে তিনি রাষ্ট্রপতি হতেন, এতে কোনো রকম কেউ কোনো প্রশ্ন করত না। এবং এই ধরনের পরিবার কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, পরিবার কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা, রাজনীতি আমাদের পাক ভারত উপমহাদেশে অহরহ। আমাদের যেই শ্রীলঙ্কাতে দেখা গেল চন্দ্রিকা কুমারাতুঙ্গা, তিনি প্রেসিডেন্ট হলেন, তার মা শ্রীমাভু বন্দর নায়েকে তাকে প্রধানমন্ত্রী করা হলো। তো এই হলো শ্রীলঙ্কাতে। তো সেক্ষেত্রে বাংলাদেশে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং যাকে বলা হয় তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এটা যদি তাদের একেবারে ডিকশনারির প্রথম পৃষ্ঠাতে থাকে তাহলে দ্বিতীয় পৃষ্ঠাতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী আর জুবাইদা রহমান তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে অসুবিধা কি? বরং এটার একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠবে। জুবাইদা রহমান এমনি তার মধ্যে সবাই বেগম জিয়ার রূপ দেখেন, তার হাঁটা চলা, তার মৃদুভাষ্য, তার চেহারা সুরত, অভিব্যক্তি সব মিলিয়ে তার মধ্যে সবাই বেগম জিয়ার ছায়া দেখেন।
অধিকাংশ তার যে বংশমর্যাদা, গুণাবলী, শিক্ষা দীক্ষা সব মিলিয়ে বঙ্গভবনে যদি তার অভিষেক হয় তাহলে বঙ্গভবনের সৌন্দর্য বাড়বে, বই কমবে না। অতীতে যারা সম্মানিত রাষ্ট্রপতি ছিলেন, তো সেক্ষেত্রে তাদের যদি আপনি হাইয়েস্ট গ্রেডের লেখাপড়া, সেই আবু সাইদ চৌধুরীর মতো মানুষ, জাস্টিস সায়েমের মতো মানুষ, আপনি তাদেরকে যদি দেখেন, সেক্ষেত্রে জিল্লুর রহমান সাহেবের মতো মানুষ, তো সেক্ষেত্রে আসলে জুবাইদা রহমান এখন একেবারে পরিপূর্ণ বয়স্ক একজন সম্ভ্রান্ত মহিলা। এক্ষেত্রে বাংলাদেশের প্রথম নজিরবিহীনভাবে একজন মহিলা প্রধানমন্ত্রী পাওয়া গেল, মুসলিম প্রধানমন্ত্রী পাওয়া গেল। এরপর একমাত্র রাজনৈতিক পরিবারের সদস্য যার সম্পর্কে এখন পর্যন্ত একটা ডট, একটা বিন্দু, কলঙ্কের একটা বিন্দু, তার যারা ঘোরতর শত্রু, বিএনপির যারা ঘোরতর শত্রু, তারাও জুবাইদা রহমান সম্পর্কে একটা ডট এখন পর্যন্ত দিতে পারেননি। তো এখানে যদি তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়, শুধু একটাই সমস্যা হবে, শুধু একটাই সমস্যা, সেটা হলো জুবাইদা রহমান বঙ্গভবনে অফিস করবেন, কিন্তু তাকে রাত্রি যাপন করতে হবে এসে তার স্বামীর বাড়িতে, অথবা জুবাইদুর রহমান বঙ্গভবন অফিস করবেন, প্রধানমন্ত্রীকে থাকতে হবে তার স্ত্রীর বাসভবনে। এটা একটা বিষয়। আর এখন যেভাবে রাষ্ট্রপতি, মানে এখন যেভাবে প্রধানমন্ত্রী ফ্রি স্টাইলে তার স্ত্রীকে নিয়ে গাড়িতে যাচ্ছেন, হেলিকপ্টারে যাচ্ছেন, ব্যাকপ্যাকে করে যাচ্ছেন, রাষ্ট্রীয় প্রোটোকলে তখন ওটা হবে না। এবং নিজের স্ত্রীকে তখন তাকে মহামান্য বলে সম্বোধন করতে হবে। স্ত্রীর সঙ্গে বিদেশ থেকে এসে দেখা করতে যেতে হবে ফরমাল। স্ত্রীর সামনে ক্রস লেগ করে পায়ের উপর পা তুলে বসা যাবে না, তাকে ভদ্রভাবে বসতে হবে। এই বিষয়গুলো মানে একটা অসাধারণ দৃশ্য তৈরি হবে, অসাধারণ দৃশ্য তৈরি হবে। এবং এখন এমনি জনাব তারেক রহমান সাহেব তার স্ত্রীর প্রতি যে প্রেম ভালোবাসা দেখাচ্ছে, নেটে নিয়ে বাংলাদেশে রীতিমতো নতুন লাইলি মজনুর গল্প তৈরি হচ্ছে। অনেক নারী বলছে তার স্বামীদেরকে, দেখো দেখো দেখো, ভদ্রতা কাকে বলে, জিয়া পরিবার থেকে শিখো, তারেক রহমান সাহেব থেকে শিখো। সে তার স্ত্রীর প্রতি কিভাবে দায়িত্ব কর্তব্য পালন করছে। আর তুমি মিনসে কোথাকার, সারা জীবন ইনকাম করো 2 পয়সা, তারপরে চাকরি করো, ক্যারানির চাকরি, বাসায় এসে জয়েন্ট সেক্রেটারি ভাব দেখাও, আর মাসে 20-25 হাজার টাকা ইনকাম করে মনে হয় যেন বাসায় এসে তুমি বিল গেটস হয়ে গেছো, ইলেন মার্কস হয়ে গেছে, এরকম ভাব দেখাও। অথচ দেখো তারেক রহমান সাহেব কিভাবে মাথায় ছাতি ধরেন, কিভাবে হাত ধরে তাকে প্লেন থেকে নামান বা অন্য জায়গাতে উঠান, এগুলো কি তোমার চোখে পড়ে না? তো এইরকম ঘটনা যখন ঘটবে, তখন এই যে পুরুষরা এখন যেভাবে নির্যাতিত হচ্ছেন তারেক রহমান সাহেবের কারণে, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। যখন জুবাইদা রহমান রাষ্ট্রপতি হবে, তখন এই পুরুষ জাতির তাদের স্ত্রীদেরকে বলতে পারবে, যাও যাও যাও, ওনার মতন করে একটা পিএইচডি ডিগ্রি নিয়ে আসো, এনে তারপরে এইভাবে রাষ্ট্রপতি হও। তুমি রাষ্ট্রপতি হও, তখন তোমার মাথায় ছাতি তুলে ধরবো, তোমাকে নিয়ে গান গাবো, তারপরে আরো যা কিছু করতে হলো সবই করবো। কিন্তু তুমি যেভাবে থাকো, যেভাবে নিজের মনে করো আল্লাহ তোমাকে যতটুকু চেহারা সুর দিয়েছে, সেখানে পাউডার টাউডার না মেখে উল্টা কতগুলো কালি মেখে থাকো যেন আমার মেজাজ গরম হয়ে যায়। তো এইভাবে থাকো, আর তুমি চাও যে আমি তোমার সঙ্গে রাষ্ট্রপতির মতো ব্যবহার করি। এই পুরুষ জাতির একটা উপকার হবে। অন্যদিকে নারী জাতির মধ্যেও কিন্তু একটা প্রতিযোগিতা এসে যাবে যে ঠিক আছে, জুবাইদা রহমান তিনি যদি রাষ্ট্রপতি হতে পারেন, তাহলে আমি কেন পারবো না। এখনো পর্যন্ত কিন্তু নারীরা রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতে পারছে না। ফলে নারীদের স্বপ্নের যে জায়গাটা, সেই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ হয়ে আছে। এই সীমাবদ্ধতা থেকে জুবাইদা রহমান, তারেক রহমান ইচ্ছা করলে এদেশের নারী জাতিকে তিনি এগিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে যদি জুবাইদা রহমান ওই পদে বসেন, এতে আমি অন্তত আশ্চর্য হব না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।